একটু লাইনে যাই দেখুন ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম, শোভা শেডুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বিউপি এফএএসএস এবং এফটিপলিএস এর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাস্টারি 1.0 আজকে ওরিয়েন্টেশন ক্লাস, এবং আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো শুরু হবে। কোর্স সম্পর্কে বলার আগে চলুন বিউপি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। আমরা সবাই জানি বিউপি দেশের 31তম পাবলিক বিশ্ববিদ্যালয়। একটা জনপ্রিয় প্রশ্ন আছে, বিউপি পাবলিক নাকি প্রাইভেট? এবং অবশ্যই এটা একটা ভুল প্রশ্ন, যার উত্তর আমরা সবাই জানি। এটা অবশ্যই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, যেটা সাধারণত মূলত প্রতিরক্ষা বাহিনী কর্তৃক, বিশেষ করে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছে, এবং এখানকার ফ্যাকাল্টি মেম্বার অত্যন্ত কোয়ালিফাইড, কোয়ালিটি এডুকেশনের প্রতি একটা গুরুত্ব দেয়, এবং এটি ক্লিন, গ্রিন এবং একটা সেফ, বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ক্যাম্পাসই বলা যায়। এখানে কোনো সেশন জ্যাম নেই, পলিটিক্স নেই, এবং 20টার বেশি ক্লাব নিয়ে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে অত্যন্ত সমৃদ্ধ। আমাদের এখান থেকে প্রচুর ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার অপরচুনিটিসে সারা দেশ এবং দেশের বাইরেও পর্যাপ্ত সুযোগ পেয়ে থাকে। এছাড়া আমাদের এই 15 থেকে 16 বছরে অ্যালামনাইটা যতটুকু তৈরি হয়েছে, তাতে বিউপি এক ভালো অবস্থানে দেশব্যাপী এবং দেশের বাইরেও রয়েছে। আজকে কথা বলবো আমরা এফএএসএস এবং এফট্রিপলিএস এই দুইটা ডিপার্টমেন্ট সম্পর্কে। ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে আমাদের মোট 6টা ডিপার্টমেন্ট রয়েছে। তার মধ্যে টোটাল সিট রয়েছে 400টা। ডিপার্টমেন্টগুলোর মধ্যে ইকোনমিক্স, ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোসিওলজি এবং ডিজিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড রেজাইলেন্স রয়েছে। এছাড়া আমাদের এফট্রিপলিএসে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে মোট 4টা ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে আমাদের টোটাল সিট সংখ্যা রয়েছে 300। ল, ইন্টারন্যাশনাল রিলেশনস, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, অ্যান্ড পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। এই দুইটা ইউনিট থেকে আমাদের টোটাল প্রায় 700 সিট রয়েছে। এবার আসা যাক এই দুটি ইউনিটে ভর্তি পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়ে থাকে। দুইটা ডিপার্টমেন্টের জন্যই সেম মার্কস ডিস্ট্রিবিউশন থেকে থাকে। ইংলিশ থেকে 40, জিকে থেকে 40 এবং বাংলা থেকে 20 মার্ক। টোটাল 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে। 1 ঘন্টা বা 60 মিনিট সময় পাওয়া যায়, এবং গত বছর সার্কুলার থেকে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ মার্কিংটা 0.5 পর্যন্ত হয়ে থাকে।
কিছু বিষয়ে আমরা খেয়াল রাখতে পারি, যেটা হচ্ছে বিউপিতে সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটে না। প্রশ্ন ইংরেজিতে হয়, তবে বাংলাটা অবশ্যই বাংলাতে থাকে। ইংরেজি প্রশ্ন এমনিতে ইংরেজি হয়তো, শুধুমাত্র জিকেটা আমাদের ইংরেজি ভার্সনে আলাদা করে দেখতে হয়। আলাদাভাবে পাস মার্ক না থাকলেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংরেজিতে 40% মার্ক পাস আলাদা করে পেতে হয়। শুধু এমসিকিউতে পরীক্ষা হয়, কোনো রিটেন থাকে না। গত 2 বছর যাবত আমাদের ভাইবা হচ্ছে না, তার মানে পরবর্তী সার্কুলারে হয়তো আমরা এই ভাইবাটা পাবো না, শুধুমাত্র এমসিকিউ ভর্তি পরীক্ষা হবে। মেরিট লিস্ট দেয়া হয়, অর্থাৎ আপনারা যারা আগে থেকে এটা সম্পর্কে খোঁজ খবর রাখেন যে দীর্ঘদিন যাবত এই মেরিট লিস্ট দেয়া হতো না, গত 2 থেকে 3 বছর যাবত আমরা এই মেরিট লিস্টটা পাচ্ছি। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অ্যাসেসমেন্ট, অর্থাৎ এই যে 100 মার্ক, এটা কিভাবে কনভার্ট হয়। 100 মার্কের 55% আপনার এমসিকিউ থেকে আসবে, এইচএসসি তে মার্কসের উপর 25% এবং এসএসসি মার্কসের উপর 20%। অর্থাৎ আপনার যদি এইচএসসি পরীক্ষায় টোটাল 1300 মার্ক থেকে থাকে এবং এসএসসি পরীক্ষায় 1150 মার্ক থেকে থাকে, সেই জায়গা থেকে এইচএসসি এর 4 সাবজেক্ট থেকে 80 বাদ যাবে এবং এখান থেকে 4 সাবজেক্ট 40 বাদ যাবে, এবং যে সাবজেক্টগুলো পরীক্ষা হয় না সাধারণত শারীরিক শিক্ষা বা কর্মকৃষি এই ধরনের, ওই মার্কগুলো বাদ দিয়ে আপনার যে মার্কটা থাকবে তার উপর 25% এইচএসসি এবং তার উপর এসএসসি 20% সহ 55% এমসিকিউর মার্ক টোটাল করে মেরিট লিস্ট করা হয়। এরপর একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া আমি কি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা। সেটার উত্তর হচ্ছে এই সিজিপি রিকোয়ারমেন্টটা। আমরা যেহেতু এফএসএস এবং এফএস নিয়ে কথা বলছি, আমরা এই দুইটাই আজকে দেখব। এফএসএস এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে 9, মানবিক থেকে 8 এবং ব্যবসা থেকে 8.50 টোটাল জিপিএ লাগে, এবং এটা এসএসসি এবং এইচএসসি টোটাল। এই ক্ষেত্রে একটা বড় সুযোগ হচ্ছে এখানে কোনো মিনিমাম রিকোয়ারমেন্ট নাই, যেটা এফএস আছে। অর্থাৎ এফএস এ বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণের জন্য টোটাল 9, মানবিক থেকে 8.25 এবং ব্যবসা বা বাণিজ্য থেকে 8.50 পেতে হয়। কিন্তু এসএসসি এবং এইচএসসি তে ন্যূনতম বিজ্ঞান থেকে 4.25, মানবিক থেকে 4 পয়েন্ট এবং ব্যবসা থেকে 4 পয়েন্ট পেতে হবে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের কোর্স সম্পর্কে আসলে আপনারা কি জানতে চান। আমাদের স্পেশাল এই দুইটা কোর্সে এফএসএস এবং ট্রিপলএস এর জন্য একটা হচ্ছে ফুল কোর্স, আরেকটা হচ্ছে এক্সাম ব্যাচ। যারা শুধুমাত্র এক্সাম দিতে চান তাদের জন্য আমরা আলাদা করে এক্সাম ব্যাচ রেখেছি। এই কোর্সে আমরা প্রতিটা সাবজেক্ট বাংলা, ইংলিশ এবং জিকের জন্য 15টা করে 45টা লেকচার থাকবে, পাশাপাশি আরো এক্সট্রা অনেক লেকচার থাকবে। স্পেশালি আপনাদের জন্য বিগত 5 বছরের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসও রেকর্ড হিসেবে দেওয়া হবে। লেকচার শিটের পিডিএফ থাকবে, প্র্যাকটিস শিটের পিডিএফ থাকবে, 80টি এক্সাম থাকবে, ইউনিক ভিত্তিক মডেল টেস্ট থাকবে, সাথে থাকবে সাপ্তাহিক এবং মাসিক মেন্টরশিপ, সাজেশন, গাইডলাইন ক্লাস। এছাড়া প্রায় প্রচুর পরিমাণে আর্কাইভ এক্সামে প্র্যাকটিসের সুযোগ। সর্বশেষ পরীক্ষার আগে সুভাষেরও স্পেশাল সাজেশন। আমাদের ক্লাস শুরু হবে 30 তারিখে, এবং আজকের লাইভ থেকে যারা যুক্ত হবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে 60% অফ। রেগুলার আমাদের অফার ছিল 50%, বাট শুধুমাত্র আজকের লাইভ থেকে যারা আমাদের সাথে যুক্ত হবেন তাদের জন্য 60% অফ থাকবে। পাশাপাশি এফএসএস এবং ট্রিপলএস এর জন্য আমরা 3 ধাপে পরীক্ষাটা নিয়ে থাকবো। প্রথমত, প্রথম ধাপে 3টে সাবজেক্টের উপর প্রায় 36টা ডেইলি এক্সাম এবং 4টা উইকলি এবং 2টা মান্থলি এক্সাম হবে। দ্বিতীয় ধাপে আমরা বিষয়ভিত্তিক 3টা এবং স্পেশাল 8টা এক্সাম হবে, এবং এই স্পেশাল প্রশ্ন ব্যাংক এক্সামটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 8টা এক্সামে ডিইউ, জেইউ, বিসিএস এবং বিইউপির বিগত বছরের প্রশ্নগুলোর উপর পরীক্ষা হবে। তৃতীয় ধাপে আমরা প্রতিটা ইউনিট থেকে 10টা করে মোট 20টা মডেল টেস্ট নেব, তবে এর সংখ্যা কম বেশি হতে পারে, আমাদের সার্কুলার উপর নির্ভর করবে। আপনারা জানেন এফএসএস থেকে ট্রিপলএস এর প্রশ্ন প্যাটার্ন কিছুটা এক হলেও কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে। আমরা এই কারণে 2টার মডেল টেস্টটা আলাদাভাবে নিচ্ছি, এবং এটার এক্সাম শুরু হবে 7 তারিখ থেকে। কোর্স ফি 500, অফার ফি 300 চলতেছে, তবে আজকের এই লাইভ থেকে যারা যুক্ত হবেন তাদের জন্য আবারও সেটা 60% অফ থাকবে। আমাদের হচ্ছে রুটিনটা দেখে নেওয়া যাক। আজকের ওরিয়েন্টেশনের পর আমরা 30 তারিখ থেকে আবার এটা শুরু করব, যেখানে প্রথম সপ্তাহে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস লাইভ চলবে। এছাড়াও বিগত 5 বছরের প্রশ্ন আমরা রেকর্ডের আপনাদেরকে প্রোভাইড করব।
সাপ্তাহিক আমাদের 2টা করে প্রতি সাবজেক্টের উপর ক্লাস হবে। সপ্তাহ শেষে শুক্রবারে আমাদের উইকলি হবে, এবং 2-3-4টা উইকলির পরে আমরা মান্থলিও রেগুলার নিব। এবং মোটামুটি আমাদের সকল প্রিপারেশন নভেম্বরের প্রথম দিকেই শেষ হয়ে যাবে। আমাদের স্পেশাল এক্সাম এবং ফাইনাল ওভারভিউ ক্লাস, গাইডলাইন ক্লাস নভেম্বরের 3 তারিখে অনুষ্ঠিত হবে। অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইকে আমাদের কোর্সের মোটামুটি শেষ হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে মডেল টেস্ট শুরু করব। আমাদের এর মধ্যে আমরা আশা করি সার্কুলার পেয়ে যাব, এবং সার্কুলার অনুযায়ী আপনাদেরকে নতুন মডেল টেস্ট রুটিন দেওয়া হবে যদি প্রয়োজন হয়। যদি আমাদের সার্কুলার অনুযায়ী নভেম্বর শেষ সপ্তাহে পরীক্ষা হয়, সেক্ষেত্রেও আমরা 23 তারিখের মধ্যে আমাদের 10-20টা মডেল টেস্ট শেষ করে ফেলতে পারবো। এবং আপনাদের ক্লাসগুলো হবে জুমে অথবা ফেসবুক লাইভে। পরীক্ষাগুলো যেদিন সন্ধ্যা 7টা থেকে শুরু হবে, পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 23 ঘন্টায় এই পরীক্ষাটা আপনি দিতে পারবেন, এবং প্ল্যাটফর্মটা হবে ওয়েবসাইট। এবং আমাদের এই কোর্সে প্রতি সাবজেক্টের জন্য বিইউপি এবং জেইউ থেকে ডেডিকেটেড টিচার প্যানেল থাকবে, মেন্টররা থাকবেন, যারা আপনাদেরকে নিয়মিত যোগাযোগ করবেন, গাইডলাইন দেবেন এবং ক্লাস নেবেন। তারা একই সাবজেক্টের উপর একাধিক টিচার আপনাদেরকে গাইডলাইন এবং ক্লাস নিয়ে থাকবেন। ক্লাস শুরু হবে 30 তারিখ থেকে, এবং আজকে এবং আগামীকাল এই 2 দিন 48 আওয়ার্সের মধ্যে যারা আমাদের সাথে যুক্ত হবেন তাদের জন্য স্পেশাল অফারে ভর্তি হবে। যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের জন্য স্পেশাল অফারটা ডিটেলস দিয়ে দেওয়া হবে। এখন আমি আমন্ত্রণ জানাবো আমাদের জিকে সিনিয়র টিচার ইমরান ভাইয়াকে, যিনি আপনাদেরকে জিকে পড়াবেন, এবং তার সাথে আরো বিইউপি এবং জেইউ থেকে সহযোগী থাকবে যারা আপনাদেরকে জিকে বিষয়টা সাপোর্ট দিবেন। ইমরান ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। তো আমার নাম তো অলরেডি বলে দিয়েছে, দ্বিতীয়বার আর বলার দরকার নেই। এর আগেও আমি এর আগের যে কোর্সটা ছিল সেটা আমি অলরেডি নিয়েছি, এবং আমাদের নতুন যে কোর্স এটা আবার শুরু করা হচ্ছে সামনে থেকে। এবং আমি যে ক্লাসগুলো নেব সেটা হচ্ছে জিকে ক্লাস। এখন জিকে যে মেন ইস্যুটা হচ্ছে আমরা ভয় করি, সেটা হচ্ছে জিকে এর কোশ্চেনটা হয় হচ্ছে ইংলিশ ভাষণ, অর্থাৎ কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে ইংলিশে, যার কারণে অনেকে ভয় করে যে জিকে নিয়ে তো আমাদের প্রবলেম হবে। অনেকে বিশেষ করে যারা হচ্ছে গ্রাম থেকে কিংবা শহরের বাইরে থেকে এক্সাম দেয় তাদের জন্য আরো এই ভয়টা বেশি থাকে। বাট ইনশাল্লাহ যদি আমাদের সাথে এই কোর্সটা করা হয় তাহলে তাদের ভয় কেটে যাবে, কারণ খুব বেশি যে ডিফিকাল্ট ইংরেজি থাকে তেমন না। অর্থাৎ ইংরেজি পড়লে প্যাটার্ন অনুযায়ী যদি পড়া যায় তাহলে বোঝা যায় যে কোশ্চিনের অ্যান্সারটা নিচে কি চাচ্ছে সেটা ইজিলি বোঝা যায়। সেটার জন্য অবশ্যই আমাদের এই কোর্সের সাথে কি হইতে হবে, যুক্ত হইতে হবে। এখন দেখো এখানে অনেকগুলো আমরা ক্লাস রেখেছি, তো এইখানে একটা জাস্ট একটা রুটিন দেয়া আছে যে কোন টপিক। যেমন দেখো এইখানে যে জিকে 1 অর্থাৎ প্রথম যে ক্লাসটা হবে জিকে 1 এবং হচ্ছে 2, এই দুইটাতে আমরা কোশ্চিন সলভ করব, কোশ্চিন ব্যাংক সলভ করব। কত সালে দেখো 2024-25 কিসের FASS এবং 2024-25 FSSS, অর্থাৎ দুইটা ফ্যাকাল্টিরই আমরা পূর্ববর্তী বছরের কি করব, কোশ্চিন গুলো অ্যানালাইসিস করব, কি টাইপের কোশ্চিন হয়, কোথা থেকে কোশ্চিন হয় এবং কি করে অ্যান্সার করতে হয়, সেই ইস্যুগুলো অর্থাৎ সেই বিষয়গুলো আমরা এই দুইটা ক্লাসে সলভ করে দেব। তারপরে দেখো 3 নাম্বার জিকে আমরা ইতিহাস করব। কি ইতিহাস? দেখো প্রাচীন বাংলার ইতিহাস থেকে একদম পাকিস্তান পর্যন্ত, অর্থাৎ এই যে
উপমহাদেশ যে ভাগ হলো সেই বিষয় পর্যন্ত আমরা পড়ে নিব। দেন তারপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময় এবং বর্তমানে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট ইস্যুটা সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। এটা আমরা 4 নাম্বার ক্লাসে এটা শেষ করব। তারপর দেখো 5 নাম্বার ক্লাসটা, এই 5 নাম্বার ক্লাসটা যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট মাঝে মাঝে এখান থেকে অনেক কোশ্চিন থাকে। যেমন এইখানে ভূগোল বিষয়, জিওগ্রাফি বিষয়ক কোশ্চিন গুলা দেয়া হয়। যেমন ধরো এর আগের বছর কোশ্চিন আসছিল যে পামির মালভূমি, একটা ডিজার্টের কথা বলা হয়েছিল, এরকম বিভিন্ন টাইপ। বিশেষ করে এখানে যে নদ নদী আছে এই নদ নদী থেকে কিন্তু কোশ্চিন দিয়ে দেয়। এন্ড এইখানে আমরা কোশ্চিন নাম্বার ক্লাস নাম্বার 6 হচ্ছে দেখো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু আছে, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। প্রতি বছর বিউপি থেকে এইখান থেকে একটা কোশ্চিন থাকে, সো সেজন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে এই টপিকটা আমরা এখান থেকে পড়াবো। তারপরে দেখো সম্পদ, এটাও বিউপির জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে কোনগুলা, দেখো বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তোমার হচ্ছে বিদ্যুৎ এবং হচ্ছে প্রাকৃতিক এবং খনিজ, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা থেকে কোশ্চিন হয়। এবং তারপর হচ্ছে বাংলাদেশের শিল্প, বাংলাদেশের শিল্প থেকে কোশ্চিন হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ইস্যুটা এখানে, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এইখান থেকে কি টাইপ কোশ্চিন হয়, এইখান থেকে কোশ্চিন হয় যে বাজেটের উপর, বিশেষ করে রিসেন্ট যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটের উপর থেকে মাস্ট কোশ্চিন থাকবে। ব্যাংক, বীমা, মুদ্রা ব্যবস্থা, দেন হচ্ছে ইপিজেড, এই ইস্যু থেকে প্রতি বছর 2 থেকে 3টা কোশ্চিন প্রতি বছর পাবেই। বিশেষ করে এফএ ডাবল এস, এর কারণ কি, এই ফ্যাকাল্টিতে তোমার ইকোনমিক্স অ্যাড করা আছে। অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট আছে এই সাবজেক্ট ওয়াইজ কিন্তু অনেক সময় কোশ্চিন দিয়ে দেয়, যার কারণে এইখান থেকে প্রতি বছর কোশ্চিন হয় 2 থেকে 3টা। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা জিকে 7 ক্লাসে রাখা হয়েছে, 7 নাম্বার ক্লাসে রাখা হয়েছে, সেটা হচ্ছে সংবিধান। সংবিধান শুধু বিউপির জন্য না, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই এখন ইম্পর্টেন্ট। বিশেষ করে এই যে সংস্কারটা হচ্ছে, সংবিধানের যে সংস্কার কমিটি গঠন করা হচ্ছে কিংবা সংস্কার করা হবে, এই ইস্যুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে। তারপরে দেখো সরকার ব্যবস্থা, বাংলাদেশের এই যে রাজনৈতিক নির্বাচন, এইগুলা বিভিন্ন যে সাংবিধানিক পদবি, এগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা সাবজেক্ট আছে, সো এই সাবজেক্ট রিলেটেড এইরকম কোশ্চিন হয় এবং এইখান থেকে মাস্ট তোমার কোশ্চিন থাকবে। অবশ্যই এখান থেকে 2 থেকে 3টা কোশ্চিন থাকবে। তারপরে দেখো এটাও ইম্পর্টেন্ট যে এখানে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য, যেটা আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি, এখানে তোমরা সুভাষের যে পেজ আছে এখানে তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো এই যে প্রথম নারী, শ্রেষ্ঠ, বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, এইখান থেকেও 1টা 2টা কোনো বার 3টা কোশ্চেনও চলে আসে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে জিকে 9 নাম্বার ক্লাস খেলাধুলা থেকে মাস্ট 1টা অথবা 2টা মাস্ট থাকবেই, শিওর থাকবে। বিশেষ করে রিসেন্ট যে ইভেন্ট গুলো আছে, বিশেষ করে ফুটবল খেলা হচ্ছে, তারপরে ক্রিকেট খেলা হচ্ছে এবং বাংলাদেশের কি অর্জন সেই বিষয়গুলো, এবং আপকামিং যেসব হচ্ছে স্পোর্টস ইভেন্ট আছে সেইগুলা থেকে কোশ্চিন মানে বিউপি সাধারণত করে। তারপরে দেখো বিভিন্ন হচ্ছে প্রাইজ, যেমন হচ্ছে ফিল্মের ক্ষেত্রে যেসব প্রাইজ দেওয়া হয়, অস্কার প্রাইজ দেওয়া হয়, এবং সাহিত্যের ক্ষেত্রে বুকার প্রাইজ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। দেন তুমি যদি স্পোর্টস এর ক্ষেত্রে বলো সেক্ষেত্রে হয় নোবেল প্রাইজ বলো, এইখান থেকে মাস্ট কোশ্চিন কিন্তু থাকে। তারপরে দেখো বিভিন্ন এই যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা বাহিনী, তুমি বিউপিতে পড়বে আর এখান থেকে কোশ্চিন করবে না, এটা তো হয় না, কারণ বিউপি নিজে একটা সামরিক প্রতিষ্ঠান, তো সামরিক ইস্যু প্রতি বছরই 1টা 2টা করে দিয়ে দেয়। বিশেষ করে যে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, মিলিটারি কিংবা বাংলাদেশের বিভিন্ন মিলিটারি অর্থাৎ সার্ভিস, ডিফেন্স রিলেটেড কোশ্চেন গুলা কিন্তু এখানে সাধারণত দিয়ে থাকে। তারপরে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, অর্থাৎ বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেই সংস্থার যে সদস্যপদ কত সালে পেয়েছে এবং সেখানে ভূমিকা কি বাংলাদেশে, সেই ইস্যু গুলা দিয়ে সাধারণত কোশ্চিন হয়। তারপরে দেখো জিকে 10, এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যু, যেমন বিভিন্ন দেশের মানে দেশ, উপমহাদেশ, এই ইস্যুগুলো এখানে তুলে ধরা হবে।
তারপর হচ্ছে দেখো জিকে 11 অর্থাৎ 11 নম্বর যে ক্লাসটা আছে সেইখানে দেখো এই যে বিভিন্ন যুদ্ধ, বিপ্লব, সামরিক, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন চুক্তি, জাতিসংঘ, এইগুলা থেকে প্রণালী, এইগুলা থেকে কিন্তু মাস্ট কোশ্চিন হয়। বিশেষ করে এই অংশ থেকে এফ পিপুলস এই ফ্যাকাল্টিতে এই কোশ্চেনটা হয়। কারণ কি, এই ফ্যাকাল্টিটাই হচ্ছে সিকিউরিটি রিলেটেড বিভিন্ন সাবজেক্ট আছে, যেমন কি আছে দেখো, আইআর আছে, কি আছে আছে হচ্ছে পিস কনফ্লিক্ট স্টাডিজ আছে, দেন হচ্ছে জার্নালিজম আছে, এমসিজি আছে। তো এই সাবজেক্ট গুলা সিকিউরিটির সাথে কিন্তু খুব যায়, যার কারণে এইখান থেকে কোশ্চেন খুবই হয়। সো এটাও খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুই কনটেক্সেই। তারপরে দেখো আন্তর্জাতিক বিষয় বলি, যেমন বিভিন্ন ব্যক্তি বর্গ, বিখ্যাত ব্যক্তি বর্গ হতে পারে না, যেমন ডোনাল্ড ট্রাম্পের কথা আসতে পারে এখানে, পুতিনের কথা আসতে পারে, কিং জং উনের কথা আসতে পারে, শি জিনপিং এর কথা আসতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন জনক, যেমন ধরো সায়েন্সের জনক কে, পলিটিক্যাল সায়েন্সের জনক কে, অর্থনৈতিক জনক কে, এই বিষয়গুলো আসে। তারপরে বিভিন্ন উক্তি, যেমন একটা উক্তি ভাইরাল হয়েছিল, মাদারল্যান্ড অফ ডেথ, মাতৃভূমি অথবা মৃত্যু, এই টাইপ, যে এই উক্তিটা কে লিখেছেন, কে দিয়েছেন, এই উক্তিগুলা থেকে আসে। তারপর বিভিন্ন গ্রন্থ, এটা তো মাস্ট। দেন তারপরে যে বিভিন্ন সংবাদ সংস্থা, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো 13 এবং 14, এই 13 এবং 14 এই দুইটা লেকচারে আমরা ইন্টারন্যাশনাল যে রিসেন্ট ইস্যু গুলো এবং বিডি অর্থাৎ বাংলাদেশের যে রিসেন্ট ইস্যু গুলো সেইগুলো নিয়ে আমরা ক্লাস করব। অর্থাৎ এইখান থেকে মানে প্রতি বছর 10 থেকে 15টা কোশ্চেন হয়, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল এবং হচ্ছে বাংলাদেশের যে রিসেন্ট ইস্যু গুলো আছে। সো এই দুইটা খুব সুন্দর গুরুত্ব সহকারে আমরা তোমাদের পড়াবো। দেন আমরা একদম সর্বশেষ ক্লাসে গিয়ে আমরা পুরা লেকচার অর্থাৎ যে টপিক গুলা যে কয়টা ক্লাস হয়েছে সেই বিষয়গুলো আমরা ওভারভিউ করব এবং কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো এইটুকুই আর কি, যে এই কোর্সের সাথে যদি যুক্ত থাকো ইনশাল্লাহ জিকে নিয়ে তোমাদের যে ভয়টা সেটা ইনশাল্লাহ থাকবে না। এবং জিকে তো হিউজ টপিক, অর্থাৎ অনেক বড় সিলেবাস, বাট কোনগুলা পড়তে হবে কোনগুলা বাদ দিতে হবে এই ইস্যুটা মাথায় রাখতে হবে। সো আমরা সেই কোন বিষয়গুলো থেকে বেশি কোশ্চেন হয় সেইগুলা থেকে কিন্তু আমরা এই তোমার হচ্ছে লেকচার এই টপিক গুলো আমরা সাজিয়েছি। সো ইনশাল্লাহ আমাদের সাথে থাকো, তোমাদের ভালো কিছু হবে। তোমাদের ইনশাল্লাহ তোমরা যদি এই কোর্সের সাথে যুক্ত হও, হয়তোবা পরবর্তী সেশনে আমরা তোমাদের বিউপিএন হিসেবে তোমাদের আমরা পাবো। সো আজকে আমার জিকে ওভারভিউ এ পর্যন্ত, পরবর্তীতে হয়তোবা আরেকজন টিচার আসবে। হ্যালো এভরিওয়ান, তোমরা জানো যে আমি তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আছি এবং আমরা তোমরা জানো যে আমরা FASS এবং FSSS বিউপি এই দুইটা ইউনিটকে কেন্দ্র করে আমাদের যে কোর্স সেই কোর্স সাজিয়েছি। এবং তোমরা জানো যে আমরা একটা কোর্স অলরেডি শেষ করেছি। আমরা আহ, আহ, আমরা বিউপিতে আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করেছি এবং তোমাদের জন্য সাজিয়েছি আমাদের কোর্স প্ল্যান। তোমরা জানো যে বিউপিতে ইংরেজির ক্ষেত্রে 40 মার্কস হচ্ছে আমাদের আসে MCQ হিসেবে। তোমরা এই জিনিসটা জানো ভালো করে। আরেকটা জিনিস তোমরা জেনে থাকবা, সেটা হচ্ছে যেহেতু 40 মার্ক হচ্ছে আমাদের ইংলিশ থেকে আসে, সো সেক্ষেত্রে অনেকগুলো ইংরেজির আইটেম আমাদেরকে শেষ করতে হয়। কারণ যখন MCQ এর সংখ্যাটা অনেক বেশি হয়, 40টা হয়, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো টপিকসকে কভার করতে হয়। সো তোমরা জানো যে আমাদের প্রথমেই হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে, বিগত বছরের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে এই ক্লাসগুলো তোমাদেরকে অবশ্যই লাইভের মাধ্যমে এবং আমাদের যে ব্যাচ থাকবে সেই ব্যাচে আমরা রেকর্ডেড হিসেবে দিব। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2 ইয়ারের প্রশ্ন দেওয়া আছে 24-25 এবং 24-25 দুই সেশনেরই FASS এবং FSSS ইউনিটের জন্য আমাদের যে কোশ্চেন সেই কোশ্চেন সলভ করে তোমাদেরকে আমরা দেখাবো যে কোন কোন সিলেক্টেড আইটেমস গুলো থেকে প্রত্যেক বছর তোমাদের এই দুইটা ইউনিটে কোশ্চেন আসছে। এই জিনিসটা আমরা তোমাদেরকে দেখাবো।
এছাড়া আমরা তোমাদেরকে একটা সাজেশন মূলক ক্লাস দিব, শেষ দিকে সাজেশন মূলক পিডিএফ দিব। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবে এবং যুক্ত আসো, অলরেডি তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা জানো যে আমরা একটা কোর্স শেষ করছি। সেই কোর্সে আমরা আমাদের লেকচার শিট অনুযায়ী ক্লাসগুলো নিয়েছি এবং তোমাদেরকে দেখিয়েছি যে কোন কোন জায়গাগুলো থেকে কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো থেকে আমাদের প্রত্যেক বছর বিউপির এফএডব্লিউএস এবং এফটিপিএস ইউনিটে ইংলিশ পাঠে প্রশ্ন আসে। তোমরা জানো যে আমাদের ইংরেজির এই পুরা 40 মার্কসকে আমরা আসলে মোটা দাগে 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি ভাইরা? আমরা যদি এদিকে একটু লিখি যে আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমাদের গ্রামার আইটেম। আমাদের কি আইটেম? আমাদের হচ্ছে গ্রামার আইটেম। এই গ্রামার আইটেম কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আমরা ভাগ করতে পারি হচ্ছে আমাদের ইএফটি, যে আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে টেক্সট বুক, সেই টেক্সট বুকে ভাগ করতে পারি, কারণ এখান থেকে ইউজ পরিমাণে প্রশ্ন আমাদের এফএডব্লিউএস ইউনিটে আসে। তোমরা জানো যে এফএডব্লিউএস ইউনিটে আসে। এছাড়া আমরা ভোকাবুলারি পার্ট হিসেবে ভাগ করতে পারি। কি হিসেবে ভাগ করতে পারি? ভোকাবুলারি পার্ট হিসেবে। কারণ আমাদের এই ভোকাবুলারি পার্ট থেকে প্রত্যেকটা ইউনিটে কমপক্ষে 10 থেকে 12টা এমসিকিউ হয়ে থাকে। এছাড়া বাকি এমসিকিউ গুলো গ্রামার পার্ট গুলো থেকে হয়ে থাকে, এছাড়া ইএফটি থেকে হয়। এছাড়াও তোমরা জানো যে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের লিটারেচার পার্ট। আমাদের কি আছে? আমাদের লিটারেচার পার্ট আছে। এই লিটারেচার পার্ট থেকেও বিভিন্ন প্রশ্ন আমাদের বিউপির এই এফএডব্লিউএস এবং এফটিপিএস ইউনিটের ইংলিশ পার্টে হয়ে থাকে। সো এখন তোমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস এর মাধ্যমে বুঝতে হবে যে আমার কোন কোন সিলেক্টেড জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসতেছে। সেই অনুযায়ী একটা গোছানো প্রস্তুতি যদি তোমরা নিতে পারো, তাহলেই কেবলমাত্র তোমাদের কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয় বিউপির জন্য যে তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষাটা আশা করি ভালো হবে। হ্যাঁ, এখন তোমাদেরকে আমরা দেখাবো যে আমাদের কোর্স প্ল্যানে যে লেকচার লিস্ট দেওয়া আছে, সেই লিস্টে কোন কোন আইটেম গুলো আমরা কবে পড়বো। এখানে তোমরা যদি দেখো যে প্রথমেই আমরা কোশ্চেন ব্যাংক সলভিং এর মাধ্যমে তোমাদেরকে আগেই সিলেক্টেড আইটেমস গুলো দেখাই দিব, যেই আইটেমস গুলো থেকে প্রশ্ন এসে থাকে। এছাড়া আমরা 3 নাম্বার লেকচার এখানে দেওয়া আছে, 3 নাম্বার থেকে পড়া শুরু করব। প্রথমেই তোমরা জানো যে পার্টস অফ স্পিচের মতো একটা গুরুত্বপূর্ণ আইটেম আমরা শেষ করব, একদম খুঁটিনাটি ধরে ধরে শেষ করব। পুরা এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোশ্চেন সলভ করব, অনেক বেশি পরিমাণে কোশ্চেন সলভ করব। পার্টস অফ স্পিচ থেকে বিগত বছর যত প্রশ্ন আসছে সব প্রশ্ন আমরা সলভ করে তোমাদেরকে দেখাই দিব যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। পার্টস অফ স্পিচ থেকে তোমরা জানো এখানে যদিও পার্টস অফ স্পিচ 8 প্রকার আছে, কিন্তু এর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই জায়গাগুলো থেকে ঘুরে ঘুরে বারবার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেটা এই স্টাইলে প্রশ্নগুলো হয়ে থাকে। এছাড়া তারপরে আমরা ভার্ব রিলেটেড একদম বিস্তারিত পড়বো, ভার্ব রিলেটেড একদম বিস্তারিত সবকিছু পড়বো, কারণ ভার্বটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া ভার্বের সাথে রিলেটেড হচ্ছে তোমরা জানো যে জিরান্ড এবং পার্টিসিপল। এই জিরান্ড এবং পার্টিসিপল থেকে কোশ্চেন না হইলে আসলে কোনো অ্যাডমিশন টেস্টের কোশ্চেন হয় না, এরকম আমরা দেখে থাকি, কারণ প্রত্যেক বছর জিরান্ড এবং পার্টিসিপল থেকে আমাদের কোশ্চেন এসে থাকে। এর পরের লেকচারে আমরা পড়বো হচ্ছে টেন্স, সিকোয়েন্স অফ টেন্স এবং আমাদের ইনভার্সন অফ ভার্বস এবং কনজুগেশন অফ ভার্বস এর মতো গুরুত্বপূর্ণ যে টপিকস, এই টপিকস গুলো শুধু আমরা বেসিক পড়বো না, বেসিক পড়ার পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে বিগত বছরের বিভিন্ন কোশ্চেন সলভ করব এবং আমাদের টিচার প্যানেল দ্বারা তৈরিকৃত যে কোশ্চেন, সেই কোশ্চেনও তোমাদেরকে সলভ করে দেখাই দিব যে কোন কোশ্চেনটার অ্যান্সার কোনটা হচ্ছে। এরপরে আমরা যেটা করব, আমরা পড়বো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। জানো তোমরা যে রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে আমাদের এই 40টা যে কোশ্চেন আসবে, এটার মধ্যে কমপক্ষে অ্যাটলিস্ট 3-4টা প্রশ্ন একটা আইটেম থেকে আসবে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে এই টপিকস গুলো থেকে। এছাড়া হচ্ছে বিউপির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে ফ্রেজ এবং ক্লোজ। ফ্রেজ এবং ক্লোজ থেকে অবশ্যই প্রত্যেক বছর প্রত্যেক পরীক্ষাতেই একটা দুইটা প্রশ্ন এসে থাকে, তোমরা জানো। তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট আইটেম যেগুলো, সেই আইটেম গুলো আমরা শেষ করব, ধরে ধরে শেষ করব, বেসিক শেষ করব এবং তার পাশাপাশি হিউজ পরিমাণে কোশ্চেন সলভের মাধ্যমে আমরা তোমাদের প্রস্তুতিটাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার ট্রাই করব। এরপরে আমরা পড়বো হচ্ছে ভয়েস এবং ডিগ্রি। ভয়েস এবং ডিগ্রি হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিকস, যেখান থেকে প্রত্যেক বছর অবশ্যই প্রশ্ন এসে থাকে। আচ্ছা, এরপরে
এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেকচার 10-এ যায় আমরা পড়বো হচ্ছে ন্যারেশন এবং ট্যাগ কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেনের মতো গুরুত্বপূর্ণ টপিকস গুলো। যেই টপিকস গুলো থেকে অবশ্যই প্রত্যেক বছর বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। শুধুমাত্র বিইউপি না, তোমরা যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আমাদের সাথে যুক্ত হবে, তোমরা আমাদের ইংরেজি কোর্স এবং আমাদের পুরো এফএডব্লিউএস এফট্রিপলএস ইউনিটের যে কোর্স, এই কোর্স করার মাধ্যমে তোমরা শুধু বিইউপি না, বিইউপির সাথে অন্যান্য যে ইউনিভার্সিটি গুলোতে তোমরা এক্সাম দিবা সেই এক্সামের প্রস্তুতি সর্বোপরি একদম ভালো রকম একটা প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। আর আরেকটা মেইন ব্যাপার হচ্ছে যে আমরা যে কোর্সটা শেষ করব মোটামুটি আমাদের নভেম্বর মাস আসার মধ্যে যখন তোমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে, তখন তোমরা আশা করি 1 মাসের মতো একটা সময় রিভিশনের জন্য পাবা, যেটা তোমাদের অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, এরপরে আমরা কানেক্টার্স এবং পিন পয়েন্ট ইউর মেসেলেনিয়াস এর মতো ইম্পর্টেন্ট টপিক গুলো পড়বো। এই টপিক গুলোর বেসিকের পাশাপাশি আমরা ট্রাই করব অনেক বেশি পরিমাণে প্রশ্ন সলভিং এর, যেটা তোমাকে বিভিন্ন পরীক্ষা যখন তুমি ইউনিভার্সিটি এক্সাম গুলো দিবা অ্যাডমিশন টেস্টের, তখন এই প্রশ্ন সলভিং এর এই যে জিনিসটা, এইটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তোমার প্রশ্নটাকে সঠিকভাবে সলভ করার জন্য। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলছি যে আমাদের ইংলিশ ফর টুডেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ইংলিশ ফর টুডেটা আমাদের এফএডব্লিউএস ইউনিটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের যেমন প্যাসেজ থেকে প্রশ্ন আসে, ঠিক একইভাবে আমাদের পয়েম গুলো থেকে প্রশ্ন আসে। পয়েমের যে রাইটাররা আছে সেই রাইটার থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। রাইটারের বিভিন্ন বিখ্যাত বই এবং বিভিন্ন বিখ্যাত লেখা, এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা আলাদা ডেডিকেটেড ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শেষ করে দিব। ইংলিশ ফর টুডে বইয়ের যে কথাটা বললাম এটা। এরপরে আমাদের আরো ক্লাস থাকবে হচ্ছে লিটারেচার পার্টের উপরে। লিটারেচার পার্টকে আমরা একদম আলাদাভাবে তোমাদের জন্য ক্লাস রাখবো, যাতে করে লিটারেচার পার্ট থেকে তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে সলভ করতে পারো। এবং আশা করি তোমাদের এই কোর্স প্ল্যানে, আমাদের এই যে কোর্স প্ল্যানে যতগুলো ক্লাস আছে এছাড়াও আরো বিভিন্ন ক্লাস হবে। কিছু ক্লাস তোমাদেরকে রেকর্ডেড ক্লাস আমরা দিব, যেই রেকর্ডেড ক্লাসগুলো তোমরা এই আমাদের লাইভ ক্লাসের পাশাপাশি দেখে তোমাদের প্রস্তুতিকে অনেক বেশি সুন্দর করে নিতে পারবে। এছাড়া আমরা তোমাদের জন্য স্পেশাল ক্লাস রাখছি হচ্ছে ইএফটি এর জন্য এবং ভোকাবুলারির জন্য। ভোকাবুলারিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ভোকাবুলারি নিয়ে যদি বলি, ভোকাবুলারি হচ্ছে বিপির এফএডব্লিউএস ট্রিপল ইউনিটের ইংলিশের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার 40টা কোশ্চেনের মধ্যে যখন তুমি 10 থেকে 12-13টার মতো প্রশ্ন যখন তুমি ভোকাবুলারি পার্ট থেকে নিবা, সো তখন তোমার এই ভোকাবুলারি পার্টকে কোনোভাবে নেগলেক্ট করার সুযোগ থাকবে না। এজন্য তোমাকে খুব আলাদাভাবে ভোকাবুলারির জন্য প্রিপারেশন নিতে হবে। ভোকাবুলারির জন্য ভাইয়া কি আসতে পারে তাহলে? ভোকাবুলারির জন্য আসতে পারে সিনোনিম, অ্যান্টোনিম। ভোকাবুলারির জন্য অবশ্যই আসবে হচ্ছে স্পেলিং, ট্রান্সলেশন এবং প্রোভার্বস ট্রান্সলেশন। এই ব্যাপারগুলো থেকে ভোকাবুলারি পার্টের জন্য আমাদের পরীক্ষা এসে থাকে। সো ভোকাবুলারি পার্টের জন্য আমাদেরকে আলাদাভাবে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে যদি তোমাদেরকে একবার সামারি করি পুরো ব্যাপারটা, তাহলে কি দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের ইংরেজি পার্ট থেকে যখন আমরা প্রিপারেশন নিব, তখন আমাদেরকে 4টা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি পার্ট থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এছাড়া আমাদের আসবে হচ্ছে গ্রামার পার্ট থেকে, এছাড়া আমাদের আসবে হচ্ছে ইএফটি, যেটাকে আমরা বলি আমাদের যে টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে। এছাড়াও আমাদের এর পাশাপাশি যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে লিটারেচার পার্ট নিয়ে পড়তে হবে। লিটারেচার পার্ট নিয়ে যদিও প্রশ্ন সর্বোচ্চ 1টা-2টা আসতে পারে, বাট সেটাও তোমার পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এজন্য লিটারেচার পার্ট থেকে তোমরা কি করবা, লিটারেচার পার্ট থেকে তোমরা বিসিএস এর যে কোশ্চেন ব্যাংক, সেই বিসিএস এর কোশ্চেন ব্যাংকের লিটারেচার পার্টটা তোমরা করতে পারো। লিটারেচার পার্টের বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই শুধুমাত্র তোমরা এখান থেকে প্রশ্ন যদি সেরকম হয় তাহলে কমনও পেয়ে যেতে পারো, কারণ লিটারেচার পার্ট মোটামুটি বিসিএস এর এই বিগত বছরের প্রশ্নগুলো থেকে রিপিট হয়ে থাকে। এছাড়াও আরেকটা জিনিস করতে হবে লিটারেচার পার্টের জন্য, সেটা হচ্ছে আমাদের যে রাইটার থাকবে আমাদের বইয়ে পয়েমের, সেই পয়েমের রাইটার সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। সেই রাইটারের বিখ্যাত বই, বিখ্যাত লেখা, এই জিনিসগুলো পড়তে হবে। আর গ্রামার আইটেম তো তোমরা অবশ্যই পড়ে থাকো, কারণ অ্যাডমিশন টেস্টে গ্রামার আইটেমের উপরে কোনো কথা নাই। গ্রামার আইটেম গুলোকে সিলেক্টেড যে আইটেম গুলো থেকে বারবার প্রত্যেক বছর প্রশ্ন আসে, সেই আইটেম গুলো আমরা শেষ করব। এছাড়া ইএফটির কথা বললাম যে তোমাদেরকে প্যাসেজের লাইন ধরে পড়তে হবে, কারণ মাঝে মাঝে দেখা যাচ্ছে যে লাইন থেকে প্রশ্ন আসতেছে, সেটা গ্যাপ আকারে আসতেছে অথবা ইনফরমেটিভ আকারেও আসতে পারে। আর হচ্ছে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ভোকাবুলারি পার্টের কথা বললাম। বিগত বছরের প্রশ্নগুলো তোমরা ভোকাবুলারি পার্টের জন্য পড়তে পারো।
এর পাশাপাশি ভোকাবুলারির জন্য আলাদা তোমরা প্ল্যান করে পড়তে পারবে, কারণ ভোকাবুলারি থেকে একটা হিউজ পোর্শনের মার্ক আসবে, সেক্ষেত্রে তোমাদেরকে এটার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এই হচ্ছে ইংলিশ নিয়ে কথাবার্তা। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবা, তোমরা অবশ্যই আমাদের সার্ভিস থেকে অবশ্যই সন্তুষ্ট হবা, এটা আশা করি, কারণ আমরা ডেডিকেটেডলি তোমাদের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের বিউপিতে যে ভাইয়েরা আছে, সিনিয়র ভাইয়েরা আছে, একটু আগে ইমরান ভাইয়া তোমাদের সাথে জিকে নিয়ে কথা বলছে। ইমরান ভাইয়া বিভিন্ন কোচিং সেন্টারের সাথে যুক্ত আছে, সো তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমরা আশা করি আমাদের সাথে যুক্ত হবে, এবং হচ্ছে তোমাদের যে জার্নিটা, তোমাদের যে বিউপি রিলেটেড যে জার্নি, যেটা শুরু হয়ে গেছে অলরেডি। কারণ তোমরা জানো বিউপি হচ্ছে আমাদের যে দেশের অন্যান্য ইউনিভার্সিটি গুলো অ্যাডমিশন টেস্ট শুরু করে, সেক্ষেত্রে বিউপি হচ্ছে একদম প্রথম সারির দিকে এক্সামটা নিয়ে নেয়। সেটা প্রবাবলি নভেম্বর কিংবা ডিসেম্বর মাসের শুরুর দিকে এক্সাম নিয়ে নিবে। সো সেই জিনিসটাকে মাথায় রেখে, সেই টাইমটাকে মাথায় রেখে তোমাদের প্রিপারেশন নিতে হবে। আর তোমরা জানো যে আমাদের ক্লাস 30 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, সো তোমরা আশা করি আমাদের সাথে যুক্ত হবে। এখন তোমাদেরকে আমাদের আরেকজন মেন্টর ভাইয়া যে বাংলা নিয়ে কথা বলবে, সে তোমাদের সাথে বাংলা রিলেটেড অল থিংস, বাংলা কিভাবে প্রশ্ন আসবে, কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে কথা বলবে আমাদের বাংলার জন্য ঋত্বিক ভাইয়া। আচ্ছা, তো আমার নাম ঋত্বিক। আমি তোমাদের হচ্ছে আম, এই কোর্সে বাংলার ইনস্ট্রাক্টর। তো বাংলা রিলেটেড যত সমস্যা, যত মিথ, কোশ্চেন থেকে আসবে, কিভাবে আসবে, সবকিছু তো আমি এই কোর্সে বলবো। বাট তার একটা সামারি, তার একটা ওভারভিউ আমি আজকে তোমাদের এখানে মানে আজকের লাইভ সেশনে কভার করার চেষ্টা করব। আচ্ছা, তো বাংলা নিয়ে শুরুতে এক ধরনের মিথ কাজ করে, লাইক জিকে 40, এরপর হচ্ছে ইংলিশ 40, বাংলা মাত্র 20। তো এই 20 নাম্বার তো মানে ম্যাটার করতেছে না, বা হচ্ছে একটু কম এফোর্ট দিই, আমি একটু বেশি জিকে পড়ি, বেশি বেশি ইংলিশ পড়ি, তো আমার হচ্ছে বাংলা একটু কম দেখলেও হবে। বাট তোমরা ভুলটা এইখানেই করো, বা ম্যাক্সিমাম অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা হচ্ছে বিউপি, FSSS বা হচ্ছে FSSS এর প্রিপারেশন নেয়, ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলটা এই জায়গায় করে যে বাংলাকে কম গুরুত্বের চোখে থেকে, জাস্ট বিকজ অফ এটা 20 মার্কস ক্যারি করে। বাট বিউপির FASS বা FSSS বলো, বা হচ্ছে অন্য যে কোনো ভার্সিটির অ্যাডমিশন টেস্ট বলো, ওখানে হচ্ছে বাংলায় সবসময় গেম চেঞ্জার হিসেবে কাজ করে। বাংলা কিভাবে গেম চেঞ্জার হিসেবে কাজ করে দেখো, তোমরা যখন ম্যাক্সিমাম স্টুডেন্টটি মানে একটা ধারণা গ্রো করে তাদের মধ্যে যে বাংলা থেকে হয়তো বা যেহেতু অত বেশি কোশ্চেন আসতেছে না, আর আসলেও সাহিত্য পাঠ থেকে তো পারবোই, সহপাঠ থেকে তো পারবোই, ব্যাকরণ থেকে কয়েকটা নাই বা পারলাম কি বা হবে, আমি আমাকে জিকে ব্যাকআপ দিবে বা হচ্ছে ইংলিশ ব্যাকআপ দিবে, সো চান্স হয়েই যাবে। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন এই ধরনের মাইন্ডসেট গ্রো করে আসে, ঠিক আছে, সো কয়েকজন যারা হচ্ছে ভালো মতো পড়াশোনা করে আসে, ভালো মতো ব্যাকরণ পড়ে আসে, ভালো মতো সাহিত্য পাঠ দেখে আসে, সহপাঠ দেখে আসে, ওরাই আসলে সিটগুলো সিকিউর করে ফেলে। এন্ড তোমরা দেখছো যে মাত্র 700টা সিট FASS আর FSSS দুইটা ফ্যাকাল্টি মিলে, তো হাজার হাজার স্টুডেন্টস এক্সাম দিবে, তার মধ্যে 700 জন, ওরা যে 700 জন চান্স পায়, ওরা কিন্তু পুরো সিলেবাসই পড়ে আসে, থরলি পড়ে আসে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা হচ্ছে বাংলা একটু অবহেলার চোখে দেখে বা ভাবে যে বাংলা একটু কম গুরুত্ব দিয়ে পড়ি, অন্যগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ি, ওরা আসলে কম্পিটিশন থেকে এক্সাম দেওয়ার আগেই, এক্সামে বসার আগেই কম্পিটিশন থেকে সরে যায়, ঠিক আছে। তো বাংলাকে কোনোভাবেই হচ্ছে আমরা কম গুরুত্বের চোখে দেখবো না। অ্যান্ড বাংলা শুধু বিউপির দুইটা ফ্যাকাল্টিতে লাগবে তোমাদের, ব্যাপারটা এমনও না। তোমরা ডিউতে এক্সাম দাও, তোমরা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে এক্সাম দাও, বা হচ্ছে তোমরা লেটার লাইফে যখন BCS দিবা বা হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষা দিবা, তখনও কিন্তু বাংলা তোমার কিছু ছাড়তেছে না, ঠিক আছে। বাংলা ব্যাকরণ, বাংলা গ্রামার, ইভেন বাংলার যে বিরোচন অংশটা আছে, হ্যাঁ, ওখান থেকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন আসে আমাদের BCS এ, আমাদের চাকরির পরীক্ষায়, অ্যাডমিশন টেস্ট তো আছেই।
সো লাইফের প্রত্যেকটা পর্যায়ে তুমি যদি কোন স্টুডেন্ট পড়াইতেও যাও, হ্যাঁ, তখন কিন্তু তোমার বাংলা লাগবে। তো বাংলাকে আমরা এমন ভাবে পড়ার চেষ্টা করব এই কোর্সে, যাতে করে তোমার বিউপি বিউপি এফডব্লিউএস হোক বা এফট্রিপলএস হোক, ওখানে 20-20 তো সিকিউর করা যায়। প্লাস তুমি লেটার লাইফে যখনই তোমার বাংলাকে ফেস করা লাগবে কোনো এক্সামে, তুমি তখনও যেন একটা ভালো ফাইট দিয়ে আসতে পারো। আচ্ছা, তো বাংলার আমি যে ফার্স্ট 2টা ক্লাস নিব, ওই 2টা ক্লাসে হচ্ছে আমরা এফডব্লিউএস যে পুরোনো কোয়েশ্চেন ব্যাংক আছে বা বিগত বছরগুলোর যে কোয়েশ্চেন আসছে, ওগুলো হচ্ছে আমরা সলভ করব। থার্ড লেকচার থেকে আমাদের মেইন পড়ালেখা শুরু। অ্যান্ড তোমাদের এক ধরনের মানে ভুল বোঝাবুঝি কাজ করে তোমাদের চিন্তা ভাবনায়, যে বাংলা কি আর হবে, মানে মুখস্থ করে ফেলবো, এখানে তো বোঝার কিছু নাই, মুখস্থ করে চলে যাব, এখান থেকে ডিরেক্ট এই কোয়েশ্চেন আসবে, এরপর হচ্ছে দাঁড়ায় দিয়ে যতটা পারা যায়। এই যে খামখেয়ালিপনা, এই যে তোমাদের অবহেলা, গাফিলতি, এটা কিন্তু তোমাদের বাংলায় খারাপ করার অন্যতম একটা রিজন। বাংলা মোটেও মুখস্থ করার বিষয় না। হ্যাঁ, অনেক সব সাবজেক্টে মুখস্থ করতে হয় কম বেশি, ঠিক আছে। তুমি যদি ম্যাথও দেখো, আমি কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সো আমি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সবই পড়ছি, সবকিছুতে মুখস্থ করতে হয়। সো বাংলাতে যে একদমই মুখস্থ নাই ব্যাপারটা এমন না, কিন্তু ম্যাক্সিমাম গ্রামার আইটেম তুমি মুখস্থ না করে জাস্ট রুলস ফলো করে, জাস্ট কিছু ট্যাকটিক্স ফলো করে ইজিলি মনে রাখতে পারো, ঠিক আছে। অ্যান্ড বাংলার ক্ষেত্রে তুমি যে কোনো ভার্সিটি বললো, ইভেন ওই যে বললাম বিসিএস বা যে কোনো চাকরির পরীক্ষা, সব জায়গায় বাংলার ব্যাকরণ একটা বাইবেল ফলো করে, মানে বাংলার জন্য একটা বাইবেল আছে, ঠিক আছে। ওই বাইবেলটা আমি কোর্স আমি যখন পড়াবো তোমাদের ক্লাসে বলে দিব, এখন বলছি না, ঠিক আছে। তো ওই বাইবেল বুকটা যখন তোমরা ফলো করবা বাংলার জন্য, তোমাকে বাংলাতে কি আটকাতে পারবে। অ্যান্ড ওখানের উদাহরণগুলো ইভেন দেখা যায় যে প্রত্যেক বছর সরাসরি তুলে দেওয়া হয়, উদাহরণ থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসে, অনুশীলনী থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসে। তো তুমি কয়টা উদাহরণ মুখস্থ করবা? ওর তো 1000টা উদাহরণ আছে, সব উদাহরণ তোমার পক্ষে মুখস্থ করা সম্ভব না, সব অনুশীলনী প্রশ্ন মুখস্থ করে উগলে দেওয়া তোমার পক্ষে সম্ভব না। তোমার পক্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি আগানো। স্ট্র্যাটেজিক্যালি তুমি যখন গ্রামার আইটেম গুলা পড়বা, তুমি যখন একটা গদ্যের, একটা পদ্যের বা হচ্ছে উপন্যাসের বা নাটকের মূল ভাবটা বুঝবা, অ্যান্ড বুঝবা যে কোত্থেকে পড়লে কোয়েশ্চেন আসবে, কোনটা হচ্ছে এক্সট্রা পার্ট যেখান থেকে কখনো কোয়েশ্চেন আসেনি অ্যান্ড আসার প্রবাবিলিটিও খুবই কম, তখন হচ্ছে তোমার একটা ভাস্ট সিলেবাস অনেক ছোট হয়ে যাবে। অ্যান্ড ওই ছোট সিলেবাসের উপর ফোকাস করে যখন তুমি পড়ালেখা শুরু করবা, তখন তোমার এফোর্টও কম দেওয়া লাগতেছে, আর তোমার মানে ইনপুট কম দিয়ে তুমি আউটপুটটা বেশি পাবা, ঠিক আছে। যদিও আমি এই ধরনের স্ট্র্যাটেজি বেশি পছন্দ করি না, ইনপুট কম দিয়ে আউটপুট বেশি পাওয়ার, কিন্তু অ্যাডমিশন সিজনে হয় কি আমাদের টাইমটা খুবই লিমিটেড। আবার যদি বিউপি এফডব্লিউএস বা হচ্ছে এফট্রিপলএস এর কথা বলি বা এফবিএস এর কথা বলি, বিউপিতে টাইমটা আরো বেশি শর্ট, ঠিক আছে। তো এই যে 3-4 মাসের প্রিপারেশনে তোমাদের এক্সামে বসতে হবে, এই 3-4 মাসে তুমি হাবিজাবি পড়ার কিন্তু তোমার সময় নেই। তো এখানেই আসবো আমি, বলে দিব কোনটা পড়তে হবে, কতটুক পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, ঠিক আছে। তুমি যদি আমার সব কথা, সব ইনস্ট্রাকশন ফলো করে একটু মন দিয়ে পড়তে পারো, আশা করি তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছে যাবা। আচ্ছা, তো থার্ড লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। আমরা জানি যে বাংলা সাহিত্যের 3টা যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এইভাবেই হচ্ছে আমাদের সাহিত্য ইভলভ হয়েছে। এই পার্ট থেকে অনেক সময় কোয়েশ্চেন আসতে দেখা যায়, সো এই পার্টটা আমরা কভার করব। আরেকটা বিষয়, বিউপির ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্সিমাম ভার্সিটিতে দেখা যায় কি, ম্যাক্সিমাম পাবলিক ভার্সিটিতে একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্ন বলতে কিছু টপিক থাকে, এই টপিক থেকে সবসময় কোয়েশ্চেন আসবে। এই টপিক থেকে হয়তো বা সেম টাইপ অফ কোয়েশ্চেন না আসলেও, মানে সেম কোয়েশ্চেন না আসলেও সেম টাইপ থেকেই কোয়েশ্চেন আসে। তো বিউপির ক্ষেত্রে হ্যাঁ, বিউপিতে এটা দেখা যায়, বাট বিউপিতে তোমরা মনে রাখবা যে বাংলা ডিপার্টমেন্ট কিন্তু নাই, ঠিক আছে। সো আমাদের যে কোশ্চেন প্যাটার্ন ওইটা একটু ভ্যারি করে, এটা একটু ডাইভার্সিফাইড। হ্যাঁ, আজ এই বছর তুমি মানে কয়েকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন চলে আসবে, কয়েকটা টপিক থেকে কোশ্চেন চলে আসবে, অনেক আনপ্রেডিক্টেবল।
তো ওগুলোর জন্য তোমার প্রিপেয়ার্ড হতে হবে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করি। আম, আমি বিউপি F-SSS আর বিউপি FBS এক্সাম দিয়েছিলাম। তো বিউপি F-SSS এ বাংলা আমার 20-এ 18টাই হয়েছিল। হ্যাঁ, আমার জিকে একটু খারাপ হয়েছিল, বাট বাংলায় 20-এ 18টা হওয়ার কারণে মেইনলি আমি চান্স পাই। এন্ড আমরা যখন এক্সাম দিয়ে বের হই তখন সবাই বলতেছিল যে বাংলা কি আসছে, এটা আমার তো 8টাও হবে না, আমার তো 7টাও হবে না। আমি অবাক হয়ে গেছি, কেন হবে না? বাংলা মানে আমার কাছে তো ওই পার্টটা সবচেয়ে ইজি লাগছিল। লাইক ইংলিশ ছিল মোটামুটি, জিকে একটু হার্ড লাগছে কারণ আমি জিকে প্রিপারেশন অতটা নেই নাই। আর বাংলা মোটামুটি সবই পারছি, 18টার মতো পারছি। সো ওই যে বাংলা আমাকে ব্যাকআপ দিছে, জিকে তে আমি যে কম পাইছি বাংলাতে, ওই যে জিকে পার্টটা আমাকে কভার করে দিছে, ওইটার জন্যই বেসিক্যালি আমার ওই যে F-SSS এর চান্স হয়েছিল। আমি 58 র্যাঙ্ক করছিলাম। চিন্তা করে দেখো, জাস্ট বাংলা আমাকে ব্যাকআপ দিছে বলে আমি জাস্ট একটা পজিশন সিকিউর করিনি, আমি টপ 100-এও ছিলাম। ঠিক আছে, সো বাংলার কে অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নাই। আর যেটা বলতেছিলাম, এখানে বাংলা সাহিত্যের ইতিহাস, এরপর শব্দ ভান্ডার, যেটা হ্যাঁ শব্দ ভান্ডার বলতে তোমার যোগরুড় শব্দ, রুড়ি শব্দ, এরপর হচ্ছে জাপানিজ শব্দ আছে কিছু, এরপর সংস্কৃত শব্দ, বাংলা শব্দ কোনগুলো, কোন শব্দ কোন ভাষা থেকে আসছে, এই 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 ধরনের কোয়েশ্চেন তোমার শুধু বিউপিতে না, বিভিন্ন ভার্সিটিতে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হচ্ছে আমরা সবসময় দেখে থাকি। সো শব্দ ভান্ডার এটা আমরা ফার্স্ট ক্লাসে হচ্ছে কভার করার চেষ্টা করব। 4 নাম্বার ক্লাস, টেকনিক্যালি যেটা সেকেন্ড ক্লাস, ওই ক্লাসে হচ্ছে আমরা ধ্বনি ও বর্ণ এবং উচ্চারণ, ধ্বনি বর্ণের সাথে উচ্চারণ অনেক বেশি ওভারল্যাপ করে অনেকগুলো টপিক। সো উচ্চারণ আর ধ্বনি বর্ণ আমরা একসাথে রাখছি। আর ধ্বনি বর্ণ হচ্ছে খুবই বেসিক চ্যাপ্টার। ধ্বনি বর্ণ না পড়লে তুমি হচ্ছে ফার্দার মানে পরের চ্যাপ্টার গুলোতে তুমি মুভ অন করতে পারবা না। সো ধ্বনি বর্ণ সেজন্য হচ্ছে আমরা সেকেন্ড লেকচারে রাখার চেষ্টা করছি। আচ্ছা, থার্ড লেকচারে গিয়ে রাখা হয়েছে সন্ধি, ধ্বনি পরিবর্তন এবং হচ্ছে দ্বিউক্ত শব্দ। আচ্ছা, সন্ধি কিন্তু ধ্বনি এবং বর্ণের যে চ্যাপ্টারটা আছে ওইটার সাথে অনেক বেশি অ্যালাইনড। ঠিক আছে, সো আমি আমি যদি 3-4 ঘন্টার ক্লাস নিতে পারতাম তাহলে সন্ধিকে সেকেন্ড লেকচারে কভার করতাম, বাট ওটা সম্ভব না। সেজন্য হচ্ছে সন্ধি আর ধ্বনি পরিবর্তনকে স্প্লিট করে দিচ্ছে। স্প্লিট করে সন্ধি, ধ্বনি পরিবর্তন এবং দ্বিরুক্ত শব্দ হচ্ছে লেকচার 3-তে রাখার চেষ্টা করছি। এরপর আসে নত্য সত্য বিধান। নত্য সত্য বিধান বলবো না অন্য চ্যাপ্টার গুলোর মতো অতটা বেশি ইম্পর্টেন্ট। যদি অন্য চ্যাপ্টার, কোনো একটা চ্যাপ্টার যদি আমি 100% ইম্পর্টেন্ট বলি, মানে সমাস আর কারক বিভক্তি এগুলো তো মানে 100% ইম্পর্টেন্ট, ওখান থেকে কোয়েশ্চেন আসবেই। তো ওইগুলোর সাপেক্ষে এখানে বলা যায় কি নত্য সত্য বিধান থেকে 50% এর মতো কোয়েশ্চেন আসতে পারে। আর জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, এখান থেকে বিগত কয়েক বছরে 2-1টা কোয়েশ্চেন দেখা গিয়েছে। তো এই চ্যাপ্টারটাকেও আমরা হচ্ছে মানে এই টপিকটাকেও আমরা কিন্তু স্কিপ করতে পারতেছি না। তো এটাও আমাদের পড়তে হবে। 1-2 মার্কস কিন্তু অনেক বড় ডিফারেন্সিয়েটর। তুমি যদি 1-2 মার্কস যদি ছেড়ে আসো, তোমার র্যাঙ্ক 3-4 বা 15-16 পর্যন্ত পিছিয়ে যেতে পারে বিউপির ক্ষেত্রে। আচ্ছা, এরপর আসে পদ প্রকরণ। তোমরা চিন্তা করতে পারো যে পদ প্রকরণ নিয়েই কেন শুধু একটা ক্লাস। কারণ পদ প্রকরণ অনেক ভাস্ট একটা টপিক। এখানে তোমার নাউনের মানে বিশেষ্যর আবার অনেকগুলো প্রকারভেদ আছে। বিশেষণ পড়বো, বিশেষণের আবার অনেকগুলো প্রকারভেদ আছে। তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস, আমি যদি এখনো জিজ্ঞেস করি অব্যয় কাকে বলে, তোমরা অব্যয় কি জানবা না। আমি কয়েকদিন আগেই হচ্ছে সেকেন্ড টাইমার ব্যাচের ক্লাস নিয়েছি, ওখানে কেউই দেখি অব্যয় পারে না। তো তোমরা ভাবতে পারো যে পদ প্রকরণ এখানে কি পড়বো, বিশেষণ, ক্রিয়া কি, ক্রিয়া বিশেষণ কি, অব্যয় কি, এগুলো তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, কিন্তু তোমার শেখাটা কিন্তু ইনকমপ্লিট। তোমরা ম্যাক্সিমাম টাইমে মুখস্থ করে আসছো। নাম হলে নাউন, বিশেষ্য, এখানে আর এমন কি শেখা আছে। তো আমি যদি তোমার বলি অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে চিনবা, বা হচ্ছে অব্যয়ের মধ্যে যে প্রকারভেদ আছে ওগুলো বলো, হ্যাঁ, আবার হচ্ছে ক্রিয়া বিশেষণ কি, তোমরা অনেকে আটকে যাবে। তো এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো যদি তুমি স্ট্র্যাটেজিকলি পড়ো, তুমি যদি কিছু ট্যাকটিক্স ফলো করে পড়ো, তোমাদের জন্য আমি গ্যারান্টি দিতে পারি শুধু এই যে অ্যাডমিশন সিজন, যে 3 মাস পর তোমরা যে এক্সামে বসতে যাবা, ওইটাতেই শুধু না,
তোমরা নেক্সট 5-6 বছরে তোমরা যত ধরনের এক্সাম ফেস করবা সব এক্সামে হচ্ছে তোমরা একটা আপার হ্যান্ড পাবা বা হচ্ছে একটা এজ পাবা। আচ্ছা, এরপর আসে বাক্য প্রকরণ, বাক্য পরিবর্তন, উপসর্গ। উপসর্গ হচ্ছে নক্তসত্ব বিধানের মতোই, কখনো আসে কখনো আসে না, কিন্তু বাক্য প্রকরণ, বাক্য পরিবর্তন ইজ টু ইম্পর্টেন্ট। বাক্য প্রকরণ তোমরা এসএসসি এইচএসসি তে পড়ে আসছো, জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য, এগুলোর রূপান্তর একটু খুবই মানে একটু ট্রিকি আর কি, বিশেষ করে যখন জটিল এবং যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর করতে দেয় কিছু ট্রিক্স ফলো করতে হয়। তোমরা অনেকে হয়তো বা ইনটিউশন থেকে এতদিন করে আসছো, লাইক মানে এখানে কি রুলস করবো, হ্যাঁ, তো তোমাদের যে একটা কমন সেন্স থেকে লিখেই তা অনেক সময় হতো, অনেক সময় হতো না। যেগুলো হচ্ছে তোমার একটু এক্সেপশন বা হচ্ছে ব্যতিক্রম ধর্মী উদাহরণ, ওগুলো তো তোমার কমন সেন্স দিয়ে কখনোই হয় না। তো ওই সবসময় মনে রাখবা যে কোশ্চেন সেটাররা জানে তুমি কোথায় আটকাবা, কোশ্চেন সেটাররা জানে তুমি হচ্ছে কোথায় মানে তোমাকে কোথায় আটকানো যাবে, এন্ড তোমাকে আটকানো যাবে হচ্ছে বেসিক্যালি ব্যতিক্রম ধর্মী যে কোশ্চেন গুলো থাকে ওইগুলোতে। তো তুমি মুখস্থ করবা হচ্ছে জেনারেল ফরম্যাটের কোশ্চেন গুলা, তুমি তোমার ইনটিউশন থেকে তোমার কমন সেন্স থেকে তুমি অ্যান্সার করতে পারবা হচ্ছে জেনারেল ফরম্যাটের কোশ্চেন গুলা। তো ব্যতিক্রম ধর্মিক যে কোশ্চেন গুলা ওগুলো তুমি অ্যান্সার করতে পারবে না, এন্ড ওগুলাই তো তোমাকে কম্পিটিটিভ এক্সামে, তোমার অ্যাডমিশন টেস্টে, তোমার তুমি লেটার লাইফে যত ধরনের কম্পিটিটিভ এক্সাম দাও ওখানে দিবে, ঠিক আছে? তো এখানে মুখস্থের কোনো মানে কোনো জায়গা নেই। এরপর আসে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যেটা হচ্ছে আমাদের কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি হচ্ছে একদম মানে 7 স্টার কোশ্চেন বলা যায়, আর এখান থেকে বিউপিতে কোশ্চেন আসবে 100%। কেননা কারক ও বিভক্তিতে ব্যতিক্রম বেশি, যে টপিকে ব্যতিক্রম বেশি সেই টপিক থেকে বেশি কোশ্চেন আসবে। কারক ও বিভক্তি গাড়িটি স্টেশনে দাঁড়িয়ে গাড়িটি স্টেশন ছেড়ে গেল, আবার যদি বলি তিলে তৈল হয় তিলে তৈল আছে, ঠিক আছে, বাবাকে ভয় পাই, তারপর হচ্ছে বাক্যে ভয় পাই, এই যে বিভিন্ন ধরনের এক্সাম্পলস, বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধরনের এক্সাম্পলস, এগুলোতে তোমরা অনেক বেশি গুলাই ফেলো, এন্ড কোয়েশ্চেন সেটাররা, কোয়েশ্চেন মেকাররা ওই জায়গাগুলো থেকে হচ্ছে কোয়েশ্চেন দেয়। আবার অধিকরণ কারকের বেশ কিছু ধরন আছে, লাইক স্থানাধিকরণ, কালাধিকরণ, ভাবাধিকরণ, বা স্থানাধিকরণকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো এগুলো যদি তুমি ডিটেলসে না জানো, ডিটেলসে না পড়ো, তখন কিন্তু তুমি হয়তো এইচএসসি পার করে আসছো, এসএসসি পার করে আসছো, বোর্ড এক্সামে পার করে আসা যায়, কম্পিটিটিভ এক্সাম গুলোতে অ্যাডমিশনে তুমি হচ্ছে এইভাবে পার করে আসতে মানে পার করে যেতে পারবা না। নেক্সট কামস আওয়ার সমাস। কারক ও বিভক্তির মতোই সমান ইম্পর্টেন্ট। সমাস হচ্ছে 7 স্টার দেওয়া যায়, 100% আসবে মানে আসবেই। সমাজ থেকে কখনো কোশ্চেন আসে না, এটা শুধু বিউপি না, কোনো অ্যাডমিশন মানে কোনো পাবলিক ইউনিভার্সিটির বা কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে বাংলা থেকে কোশ্চেন আসে, ওখান থেকে সমাজ থেকে কোশ্চেন আসে না, ব্যাপারটা এমন কখনোই হয় না। কারণ সমাজ হচ্ছে একটু ডিফিকাল্ট। একটা প্রবাদ আছে বাংলায় যে সমাজ শিখতে লাগে 6 মাস, ঠিক আছে? সমাজকে এতটা কঠিন ভাবে আমাদের কাছে তুলে ধরা হয়, তো একটা প্রবাদও তৈরি হয়ে গেছে। চিন্তা করে দেখো যে সমাজ শিখতে লাগে 6 মাস, কিন্তু আমরা 6 মাস না, আমরা জাস্ট 2টা ক্লাসে এটা কভার করবো, এন্ড এমন ভাবে কভার করবো যে তুমি বিউপি, এফডব্লিউএস বা হচ্ছে এফট্রিপলএস, দেন ডিউতে যদি এক্সাম দাও বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যদি এক্সাম দাও, এর পরবর্তীতে তুমি যত জায়গায় যত কম্পিটিটিভ এক্সামে তুমি বসো না কেন, তোমার যেন সমাস নিয়ে আর কখনো কোনো সমস্যা না হয়। সমাসে সবচেয়ে বেশি ঝামেলা করে হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। তোমরা জানো বহুব্রীহি সমাস সবার সাথে ঢুকে যেতে চায়, লাইক তৎপুরুষ সমাসের সাথেও ঝামেলা করে, কর্মধারী সমাসের সাথেও ঝামেলা করে, আবার দ্বিগু সমাসের সাথে আবার সংখ্যাবাচক বহুব্রীহির একটা দ্বন্দ্ব তো আছেই। আবার 9 তৎপুরুষ 9 বহুব্রীহি তোমরা অনেকেই চেনো না। উপপদ তৎপুরুষ কি তোমরা জাস্ট মুখস্থ করে যাও যে যে সমস্ত পদ মানে যে সমাসগুলোর ব্যাস বাক্যে আমাদের হচ্ছে লাস্টে যে থাকে ওগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ। আবার উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় ম্যাক্সিমাম ছেলে মেয়ে তোমরা জানো না। তোমরা ভাবো উপমান কর্মধারয় মাঝখানে ন্যায় থাকলে, ব্যাস বাক্যে মাঝখানে ন্যায় থাকলে উপমান কর্মধারয়, শেষে ন্যায় থাকলে উপমিত কর্মধারয়, কিন্তু স্টোরি ইজ টোটালি ডিফারেন্ট। ব্যাপারটা মোটেও এরকম না। এন্ড তোমরা যেহেতু এইভাবে মুখস্থ করে যাও, তোমরা কয়টা উদাহরণ তুমি মুখস্থ রাখতে পারবা, কয়টার
তুমি এই ফর্মুলা খাটাতে পারবা যে লাস্টে ন্যায় হবে আবার মাঝখানে ন্যায় হবে, এগুলোর বেসিসে আমি কর্মধারয় দুইটা প্রকারের নোটস রাখবো। এভাবে কিন্তু হয় না। তোমাদের শিখতে হবে কিন্তু সাইন্টিফিকলি, তোমাদের বুঝে বুঝে কিন্তু তোমাদের ব্যাপারগুলো আয়ত্ত করতে হবে, এন্ড ওইটাই হচ্ছে এই দুইটা ক্লাসে আমি কভার করার চেষ্টা করব। এরপর আসে বাচ্চ পরিবর্তন। বাচ্চ পরিবর্তন অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা সব সময় দেখা যায় কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য, তারপর হচ্ছে ভাব বাচ্য, বিশেষ করে ভাব বাচ্চে যখন আমরা রূপান্তর করতে যাই, এরপর হচ্ছে কর্ম কর্তৃবাচ্য চিনি না। তো এই ধরনের বেসিক ঝামেলাগুলো রয়েই যায়, শুধু তোমাদের না, এটা আমারও ছিল। আমি অনেক প্রবলেম ফেস করছি, বিশেষ করে ভাব বাচ্য থেকে যখন রূপান্তর করতে হয়, তখন যে কর্তাকে উজ্জ্ব রাখতে হয়, কখন কর্তাকে আনতে হয়, এসব নিয়ে অনেক ঝামেলা থাকে। তো এই ক্লাসে আমরা বাচ্চ পরিবর্তনের পোস্টমর্টেম করব, যা আছে বাচ্চ পরিবর্তন নিয়ে সবকিছু কভার করার চেষ্টা করব। এরপর হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। তো আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসতেছি জেন্ডার কাকে বলে, জেন্ডার হচ্ছে এটা ম্যাসকিউলিন, তারপর হচ্ছে ফেমিনিন, এরপর হচ্ছে নিউট্রাল। এগুলা আবার এই লেভেলে এসে পড়ার কি দরকার? এই লেভেলে এসে তোমরা যা পড়ে আসছো এতদিন, এই যে পুংবাচক শব্দ কোনগুলো, স্ত্রীবাচক শব্দগুলো, এগুলো আসবে না। কি আসবে ওটা তোমাদেরকে যখন ক্লাস করাবো তখনই বলবো। এন্ড আমি অনেক ক্লাস দেখছি অ্যাডমিশন সিজনে, যেখানে হচ্ছে পুং এবং স্ত্রীবাচক শব্দগুলোর উপরেই পুরো 2-3টা ক্লাস না হয়, কিন্তু এটা টোটালি আননেসেসারি। এখান থেকে খুবই স্পেসিফিক একটা জায়গা থেকে কোশ্চেন আসে, এন্ড ওইটা যদি তোমরা জানো যে এই জায়গা থেকে কোশ্চেন আসবে, তোমাদের আর মানে এই টপিক নিয়ে তোমাদের আর কোনো ঝামেলাই হবে না, ঠিক আছে? দেন কামস বচন। বচনটা একটু লেস ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সংখ্যাবাচক শব্দ, অনেক বেশি ইম্পর্টেন্ট। সংখ্যাবাচক শব্দে তোমার সন্ধির আইডিয়া লাগবে, ঠিক আছে? সন্ধি যে শুধু তোমাকে সংখ্যাবাচক শব্দে হেল্প করবে ব্যাপারটা এমনও না। সন্ধি মানে প্রিভিয়াস টপিক গুলো জানা থাকলে তুমি পরবর্তী টপিক গুলো কাভার দিতে তুমি অনেক ঝামেলা ফেস করবা। কিন্তু এই যে বললাম, এই কি বলে, সংখ্যাবাচক শব্দে সন্ধির ব্যবহার অনেক একটু বেশি, ঠিক আছে? তো কোথায় তোমার সন্ধি ব্যবহার করতে হবে, অনেক সময় দেখা যায় সংখ্যাবাচক শব্দের রূপান্তর গুলো করতে পারে। আমি অঙ্কবাচক শব্দ জানি, অঙ্কবাচক শব্দ দেওয়া আছে, ওখান থেকে পূরণবাচক শব্দ নিতে বলছে, পূরণবাচক শব্দে ও নিতে পারে। নিচেও আমি যে টেকনিক গুলো শিখে দিব, ওই টেকনিক গুলো ফলো করে দেখা যায় কি ম্যাক্সিমাম স্টুডেন্টস নিতে পারে, কনভার্ট করতে পারে, কিন্তু ওই যে সন্ধির একটা জটিলতা থেকে যায়, সেজন্য আলটিমেটলি ভুলই করে আসে। তো পারা জিনিস ভুল করার কোনো মানেই হয় না। এন্ড সব কম্পিটিটিভ এক্সামে, সব অ্যাডমিশন এক্সামে তোমাদের কি বলে অপশনস গুলো, এমসিকিউ 4টা অপশন এমন ভাবে সাজানো হয় যেন তুমি ভুল করো। হ্যাঁ, তো তোমাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। এই সন্ধির ব্যবহার যেখানে যেখানে থাকে সেখানে আমরা সন্ধির নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে। কিন্তু সন্ধি ছাড়াও পরের যে টপিক গুলো যা যা আছে, যেমন হচ্ছে বানান শুদ্ধিকরণ দিতে পারে, তখন হচ্ছে নক্ত সত্য বিধান থেকে তোমার হেল্প লাগতে পারে, ঠিক আছে? সো কোন টপিকে হচ্ছে ছোট করে দেখা যাবে না। এর পাশে পদাশ্রিত নির্দেশক থেকে খুবই স্পেসিফিক জায়গা থেকে কোশ্চেন আসে, এখানে কোথেকে কোশ্চেন আসে ওটাও বলে দিব। এরপর হচ্ছে প্রবাদ প্রবচন বেসিক্যালি বিরোচন পার্টেরই অংশ। বাংলা থেকে মোটা দাগে 4টা পার্ট থেকে আসলে কোশ্চেন আসে। একটা হচ্ছে সাহিত্য পাঠের হচ্ছে গদ্য পদ্য, এরপর হচ্ছে সহপাঠ থেকে হচ্ছে নাটক আর উপন্যাস, এরপর হচ্ছে বাংলা ব্যাকরণ, নেক্সট কামস বিরোচন। এই যে নিচে নিচে অ্যাড করলাম না, এই যে পারিভাষিক শব্দ, বাগধারা, এরপর হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, এরপর প্রবাদ প্রবচন, এগুলো সবগুলোই হচ্ছে বিরোচন পার্টের অংশ। এই যে বিরোচন, এইখান থেকে অনেক একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন্স আসতে দেখা যায়। সো বিরোচন অংশ কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ অন্য চ্যাপ্টার গুলোর মতো, বা মানে অন্য টপিক গুলোর সাথে। এরপর হচ্ছে আমাদের যে বাংলা ফার্স্ট, মানে এই যে সাহিত্য পাঠ আর সহপাঠ, এগুলো হচ্ছে আমরা গ্রামার আইটেমস এর সাথে সাথে কভার করার চেষ্টা করব। আর বিইউপির ক্ষেত্রে মনে রাখবা গ্রামার আইটেম থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে? গ্রামার মানে কোশ্চেন সেটারা জানে তোমাকে কোথায় আটকানো যাবে, ওরা জানে তুমি গ্রামারেই বেশি আটকাবা, ঠিক আছে? পুরো এইচএসসি তুমি সাহিত্য পাঠের অপরিচিত কমপক্ষে 5-6 বার তো পড়ছো। আমি তো ইভেন 10-12 বারও পড়ছি, আই গেস, সবগুলো গদ্য পদ্য। সো
5-এর নিচে 5-6 বারের নিচে পড়ছে এরকম স্টুডেন্ট খুবই কমই পাওয়া যায়। তো এগুলো থেকে তোমরা দেখা যায় কি মোটামুটি পারো, তোমরা আটকাও হচ্ছে এই ব্যাকরণ পার্টে। সো এই ব্যাকরণ পার্ট সব লেকচারে হচ্ছে আমি কভার করব। সাহিত্য পাঠ হচ্ছে বিভিন্ন লেকচারের ফাঁকে ফাঁকে বলতে আহ, যে টপিক গুলা আমি দেখছি যে মানে লাইক 1-1.5 ঘন্টা শেষ হয়ে যাবে, এরপর যে স্পেয়ার টাইম থাকে ওই টাইমে আমি তো তোমাদের ধরে ধরে বুঝাতে পারবো না যে এইটা এইভাবে পড়ো, বা অপরিচিতা রিড দেওয়াবো, বা হচ্ছে লাল সালু রিড দেওয়াবো, বা হচ্ছে সিরাজউদ্দৌলা রিড দিয়ে দিয়ে তোমাদেরকে ডাই দিব, এটা কখনোই সম্ভব না। আর অ্যাডমিশন সিজনে যেখানে টাইম অনেক বেশি লিমিটেড, পড়া অনেক বেশি, সিলেবাস অনেক বড়, সেখানে এটা আসলে কোনো ভায়াবল অপশন না, কোনো ফিজিবল অপশন না। সো এখানে পড়তে হবে আমাদের যে টপিক গুলো থেকে কোশ্চেন আসবে ওই টপিক গুলো থেকে মানে স্পেসিফিকলি। তা আমি তোমাদেরকে হচ্ছে এই সাহিত্য পাঠ সহপাঠের যে অংশটা আছে ওগুলা দাগিয়ে দিব, তোমাদেরকে বলে দিব এই পাঠগুলো পড়বা, এখান থেকে এগুলো পড়বা, এগুলো পড়বা। এন্ড এগুলো হচ্ছে তোমাদের বেশি টাইম লাগবে না। সো এগুলো হচ্ছে প্রত্যেক লেকচারে একটা দুইটা আমি অ্যাড করার চেষ্টা করছি। তো আশা করি তোমাদের জার্নিটা খুবই সুন্দর হবে, অ্যান্ড উইশিং ইউ দ্য বেস্ট। তো এই তো এখন আসবে আমাদের ওকে, তাহলে ওই যে হ্যাঁ আমাদের যে আমরা যে তিনজন আছে অলরেডি কিন্তু পুরা কোর্সের যে ক্লাসগুলো হবে তার একটা ওভারভিউ অলরেডি দিয়ে দিয়েছি। সো আশা করছি যে তোমরা আমাদের সাথে থাকবে, আমাদের কোর্সের সাথে যুক্ত হবে। ইনশাল্লাহ তোমাদের একটা ভালো একটা ক্লাস উপহার দিতে পারবো, একটা কোর্স উপহার দিয়ে দিতে পারবো, এবং ইনশাল্লাহ তোমরা যদি এই ক্লাসগুলো ঠিক মতো করো ইনশাল্লাহ তোমাদেরকে আমরা আমাদের বিউপি ক্যাম্পাসের জুনিয়র হিসেবে ইনশাল্লাহ তোমাদেরকে পাবো। আসসালামু আলাইকুম।